পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার অধ্যায় 15 ব্যাঘাত। দুই সখী যোগমায়ার বাগানে বাইরের দরজা পার হয়ে চাকরদের কাউকে দেখতে পেলে না। গাড়ি বারান্দায় এসে চোখে পড়ল বাড়ির রোয়াকে একটি ছোট টেবিল পেতে একজন শিক্ষয়িত্রী ও ছাত্রীতে মিলে পড়া চলছে। বুঝতে বাকি রইল না এর মধ্যে বড়টি লাবণ্য। কেটি টক টক করে উপরে উঠে ইংরেজিতে বললে, দুঃখিত। লাবণ্য চৌকি ছেড়ে উঠে বললে, কাকে চান আপনারা? কেটি এক মুহূর্তে লাবণ্যর আপাদ মস্তকে দৃষ্টিটাকে প্রখর ঝাঁটার মতো দ্রুত বুলি নিয়ে বলল, মিস্টার অ্যামিট রায় এখানে এসেছে কিনা খবর নিতে এলো। লাবণ্য হঠাৎ বুঝতেই পারলে না অমিট রায় কোন জাতের জীব। বললে, তাকে তো আমরা চিনি না। অমনি দুই সখীতে একটা বিদ্যুৎ চকিত চোখ ঠাড়াঠাড়ি হয়ে গেল। মুখে পড়ল একটা আর হাসির রেখা। কেটি ঝাঁঝিয়ে উঠে মাথা নেড়া দিয়ে বললে, আমরা তো জানি এই বাড়িতে তার যাওয়া আসা আছে। আপনার দেন ইজ গুড ফর হ্যাম। ভাব দেখে লাবণ্য চমকে উঠল। বুঝলে এরা কে আর ও কি ভুলটাই করেছে। অপ্রস্তুত হয়ে বলল, কর্তামাকে ডেকে দিই, তার কাছে খবর পাবেন। লাবণ্য চলে গেলেই সুরমাকে কেটি সংক্ষেপে জিজ্ঞাসা করলে, তোমার টিচার? হ্যাঁ। নাম বুঝি লাবণ্য? হ্যাঁ। গট ম্যাচেস? হঠাৎ দেশলাইয়ের প্রয়োজন আন্দাজ করতে না পেরে সুরমা কথাটার মানেই বুঝল না। মুখের দিকে তাকিয়ে রইল। কেটি বলল, দেশলাই? সুরমা দেশলাইয়ের বাক্স নিয়ে এলো। কেটি সিগারেট ধরিয়ে টানতে টানতে সুরমাকে জিজ্ঞাসা করলো, ইংরেজি পড়ো? সুরমা স্বীকার সূচক মাথা নেড়েই ঘরের দিকে দ্রুত চলে গেল। কেটি বললে, গভর্নেসের কাছে মেয়েটা আর যাই শিখুক, ম্যানার্স শিখেনি। তারপরে দুই সখীতে টিপ্পনি চলল। ফেমাস লাবণ্য, ডিলেস, শিলং পাহাড়টাকে বলকানা বানিয়ে তুলেছে। ভূমিকম্পে অমিটের হৃদয় ডাঙায় ফাটল ধরিয়ে দিলে। এ ধার থেকে ও ধার। সিলিং ম্যান এ ফানি। সিসি উচ্চস্বরে হেসে উঠল। এই হাসিতে ঔদার্য ছিল, কেননা পুরুষ মানুষ নির্বোধ বলে সিসির পক্ষে আক্ষেপের কারণ ঘটেনি। সে তো পাথুরে জমিতেও ভূমিকম্প ঘটিয়েছে, দিয়েছে একেবারে চৌচির করে। কিন্তু এ কি সৃষ্টি ছাড়া ব্যাপার। একদিকে কেটির মতো মেয়ে, আর অন্যদিকে ওই অদ্ভুত ধরনের কাপড় পরা গভর্নেস। মুখে মাখন দিলে গলে না, যেন একতাল ভিজে ন্যাকড়া। কাছে বসলে মনটাতে বাদলার বিস্কুটের মতো ছায়া পড়ে যায়। কি করে অমিট ওকে এক মোমেন্টে সহ্য করে? সিছি, তোমার দাদার মনটা চিরদিন উপরে পা করে হাঁটে। কোনো এক সৃষ্টি ছাড়া উল্টো বুদ্ধিতে এই মেয়েটাকে হঠাৎ মনে হয়েছে অ্যাঞ্জেল। এই বলে টেবিলের অ্যালজেব্রা বইয়ের গায়ে সিগারেটটা ঠেকিয়ে রেখে কেটি ও রূপোর শিকলওয়ালা প্রসাধনের থলি বের করে মুখে একটুখানি পাউডার লাগালে। অঞ্জনের পেন্সিল নিয়ে ভুরুর রেখাটা একটু ফুটিয়ে তুললে। দাদার কাণ্ডজ্ঞানহীনতায় সিসির যথেষ্ট রাগ হয় না, এমনকি ভেতরে ভেতরে একটু যেন স্নেহই হয়। সমস্ত রাগটা পড়ে পুরুষদের মৃগনয়ন বিহারিণী মেয়েকে অ্যাঞ্জেলদের পড়ে। দাদা সম্বন্ধে সিসির এই সকৌতুক ঔদাসীন্য কেটির ধৈর্য ভঙ্গ হয়। খুব করে ঝাঁকানি দিয়ে নিতে ইচ্ছে করে। এমন সময় সাদা গরদের শাড়ি পরে যোগমায়া বেরিয়ে এলেন। লাবণ্য এলো না। কেটির সঙ্গে এসেছিল ঝাঁকড়া চুলে, দুই চোখ আচ্ছন্ন প্রায় ক্ষুদ্রকায়া ট্যাবি নামধারী কুকুর। সে একবার ঘ্রাণের দ্বারা লাবণ্য ও সুরমার পরিচয় গ্রহণ করেছে। যোগমায়াকে দেখে হঠাৎ কুকুরটার মনে কিছু উৎসাহ জন্মালো। তাড়াতাড়ি গিয়ে সামনের দুটো পা দিয়ে যোগমায়ার নির্মল শাড়ির উপর পঙ্কিল স্বাক্ষর অঙ্কিত করে দিয়ে কৃত্রিম প্রীতি জ্ঞাপন করলে। সিসি ঘাড় ধরে টেনে আনলে কেটির কাছে। কেটি তার নাকের উপর তর্জনী তাড়ান করে বললে, নটি ডগ। কেটি চৌকি থেকে উঠলই না। সিগারেট টানতে টানতে অত্যন্ত নির্লিপ্ত আর ভাবে একটু ঘাড় বাঁকিয়ে যোগমায়াকে নিরীক্ষণ করতে লাগলো।
যোগমায়ার পরে তার আক্রোশ বোধ করি লাবণ্যর চেয়েও বেশি। ওর ধারণা লাবণ্যর ইতিহাসে একটা খুঁত আছে। যোগমায়ায় মাসি সেজে অমিতর হাতে তাকে গছিয়ে দেবার কৌশল করেছে। পুরুষ মানুষকে ঠকাতে অধিক বুদ্ধির দরকার হয় না। বিধাতার স্বহস্তে তৈরি ঠুলি তাদের দুই চোখে পড়ানো। সিসি সামনে এসে যোগমায়াকে নমস্কারের একটু আভাস দিয়ে বললে, আমি সিসি, অমির বোন। যোগমায়া একটু হেসে বললেন, অমি আমাকে মাসি বলে, সেই সম্পর্কে আমি তোমারও মাসি হই মা। কেটির রকম দেখে যোগমায়া তাকে লক্ষ্যই করলেন না। সিসিকে বললেন, এসো মা, ঘরে বসবে, এসো। সিসি বলল, সময় নেই, কেবল খবর নিতে এসেছি অমি এসেছে কিনা। যোগমায়া বললেন, এখনো আসেনি। কখন আসবে জানেন? ঠিক বলতে পারছি না। আচ্ছা, আমি জিজ্ঞেস করে আসি গে। কেটি তার স্বস্থানে বসেই তীব্র স্বরে বলে উঠল, যে মাস্টারনি এখানে এসে বসেছিল সে তো ভান করলো অমিতকে সে কোনো কালেই জানেই না। যোগমায়ার ধাঁধা লেগে গেল। বুঝলেন কোথায় একটা গোল আছে। এও বুঝলেন এদের কাছে মান রাখা শক্ত হবে। এক মুহূর্তে মাসিত্ব পরিহার করে বললেন, শুনেছি অমিত বাবু আপনাদের হোটেলেই থাকেন, তার খবর আপনাদেরই জানা থাকছে। কেটি বেশ একটু স্পষ্ট করে হাসলো। তাকে ভাষায় বললে বোঝায়, লুকোতে পারো, ফাঁকি দিতে পারো না। আসল কথা, গোড়াতেই লাবণ্যকে দেখে এবং অমিতকে সে চেনে না শুনে কেটি মনে মনে আগুন হয়ে যায়। কিন্তু সিসির মনে আশঙ্কা আছে মাত্র, জ্বালা নেই। যোগমায়ার সুন্দর মুখের গাম্ভীর্য তার মনকে টেনেছিল। তাই যখন দেখলে কেটি তাকে স্পষ্ট অবজ্ঞা দেখিয়ে চোখই ছাড়লে না, তার মনে কেমন সংকোচ লাগলো। অথচ কোনো বিষয়ে কেটির বিরুদ্ধে যেতে সাহস হয় না, কেননা কেটি সিরিচান দমন করতে ক্ষিপ্রহস্ত। একটু সে বিরোধ সয় না। কর্কশ ব্যবহারে তার কোনো সংকোচ নেই। অধিকাংশ মানুষই ভীরু, অকুণ্ঠিত দুর্ব্যবহারের কাছে তারা হার মানে। নিজের অজস্র কঠোরতায় কেটির একটা গর্ব আছে, যাকে সে মিষ্টিমুখ ভালো মানুষই বলে। বন্ধুদের মধ্যে তার কোনো লক্ষণ দেখলে তাকে সে অস্থির করে তোলে। রূঢ়তাকে সে অকপটতা বলে বড়াই করে। এই রূঢ়তার আঘাতে যারা সংকুচিত তারা কোনো মতে কেটিকে প্রসন্ন রাখতে পারলে আরাম পায়। সিসি সেই দলের। সে কেটিকে মনে মনে যতই ভয় করে ততই তার নকল করে। দেখাতে যায় সে দুর্বল নয়, সবসময় পেরে ওঠে না। কেটি আজ বুঝেছিল যে তার ব্যবহারের বিরুদ্ধে সিসির মনের কোণে একটা মুখ চোরা আপত্তি লুকিয়েছিল। তাই সে ঠিক করেছিল যোগমায়ার সামনে সিসির এই সংকোচ কড়া করে ভাঙতে হবে। চৌকি থেকে উঠল, একটা সিগারেট নিয়ে সিসির মুখে বসিয়ে দিলে। নিজের ধরানো সিগারেট মুখে করেই সিসি সিগারেট ধরাবার জন্য মুখ এগিয়ে নিয়ে এলো। প্রত্যাখ্যান করতে সিসি সাহস করলো না। কানের ডগাটা একটুখানি লাল হয়ে উঠল, তবু জোর করে এমনই একটা ভাব দেখালে যেন তাদের হাল পাশ্চাত্যকতা, যাদের ভ্রু এতটুকু কুঞ্চিত হবে তাদের মুখের উপর ও তুড়ি মারতে প্রস্তুত। দ্যাট মাচ ফর ইট। ঠিক সেই সময়টাতে অমিত এসে উপস্থিত। মেয়েরা তো অবাক। হোটেল থেকে যখন সে বেরিয়ে এলো, মাথায় ছিল ফেল্ট হ্যাট, গায়ে ছিল বিলেতি কুর্তা। এখানে দেখা যাচ্ছে পরনে তার ধুতি আর শাল। এই বেশান্তরের আড্ডা ছিল তার সেই কুটিরে। সেখানে আছে একটি বইয়ের সেলফ, একটি কাপড়ের তোরঙ্গ আর যোগমায়ার দেওয়া একটি আরামকেদারা। হোটেল থেকে মধ্যাহ্নভোজন সেরে এইখানে সে আশ্রয় নেয়। আজকাল লাবণ্য শাসন করা। সুরমাকে পড়ানোর সময়ের মাঝখানটাতে জলপ্রপাত বা কমলা লেবুর সন্ধানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। সেই জন্য বিকেলে 4:30 চা পান সবার পূর্বে এই বাড়িতে দৈহিক মানসিক কোনো প্রকার তৃষ্ণা নিবারণের সৌজন্যসম্মত সুযোগ অমিতের ছিল না। এই সময়টাতে কোনো মতে কাটিয়ে কাপড় ছেড়ে যথা নির্দিষ্ট সময় এখানে সে আসতো। আজ হোটেল থেকে বেরোবার আগেই কলকাতা থেকে এসেছে তার আংটি।
কেমন করে এই আংটি লাবণ্যকে পরাবে তার সমস্ত অনুষ্ঠান সে বসে বসে কল্পনা করেছে। আজ হলো ওর একটা বিশেষ দিন, এই দিনকে দেউড়িয়ে বসিয়ে রাখা চলবে না, আজ সব কাজ বন্ধ করা চাই। মনে মনে ঠিক করে রেখেছে লাবণ্য যেখানে পড়াচ্ছে সেইখানে গিয়ে বলবে একদিন হাতিতে চড়ে বাদশা এসেছিল, কিন্তু তরুণ ছোট পাছে মাথা হেট করতে হয়, তাই সে ফিরে গেছে, নতুন তৈরি প্রাসাদে প্রবেশ করেনি। আজ এসেছে আমার একটি মহাদিন, কিন্তু তোমার অবকাশের তোরণটা তুমি খাটো করে রেখেছ, সেটাকে ভাঙো, রাজা মাথা তুলেই তোমার ঘরে প্রবেশ করুন। অমিত এই কথাও মনে মনে এসেছিল যে ওকে বলবে ঠিক সময়টাতে আসাকেই বলে পাংচুয়ালিটি, কিন্তু ঘড়ির সময় ঠিক সময় নয়, ঘড়ির সময়ের নম্বর জানে, তার মূল্য জানবে কি করে? অমিত বাইরের দিকে তাকিয়ে দেখলে মেঘা আকাশ ম্লান, আলোর চেহারাটা বেলা 5টা-6টার মতো। অমিত ঘড়ি দেখলে না, পাছে ঘড়িটা তার অভদ্র ইশারায় আকাশের প্রতিবাদ করে, যেমন বহুদিনের জোড়ো রোগীর মা ছেলের গা একটু ঠান্ডা দেখে আর থার্মোমিটার মিলিয়ে দেখতে সাহস করে না। আজ অমিত এসেছিল নির্দিষ্ট সময়ের যথেষ্ট আগে, কারণ দুরাশা নির্লজ্জ। বারান্দার যে কোণটায় বসে লাবণ্য তার ছাত্রীকে পড়ায়, রাস্তা দিয়ে আসতে সেটা চোখে পড়ে। আজ দেখলে সেই জায়গাটা খালি, মন আনন্দে লাফিয়ে উঠল। এতক্ষণ পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখলে এখনো 3:20। সেদিনও লাবণ্যকে বলেছিল নিয়ম পালনটা মানুষের, অনিয়মটা দেবতার। মর্তে আমরা নিয়মের সাধনা করি, স্বর্গে অনিয়ম, অমর্তে অধিকার পাবো বলে। সে স্বর্গ মাঝে মাঝে মর্তেই দেখা দেয়, তখন নিয়ম ভেঙে তাকে সেলাম করে নিতে হয়। আশা হলো লাবণ্য নিয়ম ভাঙার গৌরব বুঝেছে, বা লাবণ্যর মনের মধ্যে হঠাৎ আজ বুঝি কেমন করে বিশেষ দিনের অস্পর্শ লেগেছে, সাধারণ দিনের বেড়া গেছে ভেঙে। নিকটে এসে দেখে যোগমায়া তার ঘরের বাইরে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, আর সিসি তার মুখের সিগারেট কেটির মুখের সিগারেট থেকে জ্বালিয়ে নিচ্ছে। অসম্মান যে ইচ্ছাকৃত তা বুঝতে বাকি রইল না। ট্যাবি কুকুরটা তার প্রথম মৈত্রীর উচ্ছ্বাসে বাধা পেয়ে কেটির পায়ের কাছে শুয়ে একটু নিদ্রার চেষ্টা করছিল। অমিতর আগমনে তাকে সম্বর্ধনা করবার জন্যে আবার অসংযত হয়ে উঠল। সিসি আবার তাকে শাসনের দ্বারা বুঝিয়ে দিল যে এই সদ্ভাব প্রকাশের প্রণালীটা এখানে সমাদৃত হবে না। দুই সখীর প্রতি দৃকপাত মাত্র না করে মাসি বললে দূর থেকে ডেকে অমিত যোগমায়ার পায়ের কাছে পড়ে তার পায়ের ধুলো নিলে। এই সময় এমন করে প্রণাম করা তার প্রথার মধ্যে ছিল না। জিজ্ঞাসা করলে মাসিমা লাবণ্য কোথায়? কি জানি বাছা, ঘরের মধ্যে কোথাও আছে। এখনও তো তার পড়াবার সময় শেষ হয়নি, বোধ হয় এরা আসাতে ছুটি নিয়ে ঘরে গেছে, চলো একবার দেখে আসি সে কি করছে। যোগমায়াকে নিয়ে অমিত ঘরে গেল। সম্মুখে যে আর কোনো সজীব পদার্থ আছে সেটা সম্পূর্ণই অস্বীকার করলে। মিসি একটু চেঁচিয়ে বলে উঠল, অপমান, চলো কেটি ঘরে যাই। কেটিও কম জ্বলেনি, কিন্তু শেষ পর্যন্ত না দেখে সে যেতে চায় না। সিসি বললে কোনো ফল হবে না। কেটি বড় বড় চোখ বিস্ফোরিত হয়ে উঠল, বললে হতেই হবে ফল। আরও খানিকটা সময় গেল। সিসি আবার বলল, চলো ভাই, আর একটুও থাকতে ইচ্ছে করছে না। কেটি বারান্দায় ধর্না দিয়ে বসে রইল, বললে এইখান দিয়ে তাকে বেরোতেই তো হবে। অবশেষে বেরিয়ে এলো অমিত, সঙ্গে নিয়েও এলো লাবণ্যকে। লাবণ্যর মুখে একটা নির্লিপ্ত শান্তি, তাতে একটু রাগ নেই, স্পর্ধা নেই, অভিমান নেই। যোগমায়া পিছনের ঘরেই ছিলেন, তার বেরোবার ইচ্ছে ছিল না। অমিত তাকে ধরে নিয়ে এলো। এ মুহূর্তের মধ্যেই কেটির চোখে পড়ল লাবণ্যর হাতের আংটি। মাথায় রক্ত চন করে উঠল, লাল হয়ে উঠল দুই চোখ, পৃথিবীটাকে লাথি মারতে ইচ্ছে করল। অমিত বললে, মাসি, এই আমার বোন সমিতা। বাবা বোধহয় আমার নামের সঙ্গে ছন্দ মিলিয়ে নাম রেখেছিলেন, কিন্তু রয়ে গেল অমিত্রাক্ষর। ইনি কেতকী, বোনের বন্ধু। ইতিমধ্যে আর এক উপদ্রব। সুরমার এক পোষা বিড়াল ঘর থেকে বেরিয়ে আসতেই ট্যাবির কুকুরীয় নীতিতে সে এই স্পর্ধাটাকে যুদ্ধ ঘোষণার বৈধ কারণ বলেই গণ্য করলে।
একবার অগ্রসর হয়ে তাকে ভৎসনা করে আবার বিড়ালের উদ্যত নখর ও ফোসফোসানিতে যুদ্ধের আশু ফল সম্বন্ধে সংশয়াপন্ন হয়ে ফিরে আসে। এমন অবস্থায় কিঞ্চিত দূর হইতে হিংস্র গর্জনী নীতি নিরাপদ বীরত্ব প্রকাশের উপায় মনে করে অপরিমিত চিৎকার শুরু করে দিল। বিড়ালটা তার কোনো প্রতিবাদ না করে পিঠ ফুলিয়ে চলে গেল। এইবার কেটি সহ্য করতে পারলে না, প্রবল আক্রোশে কুকুরটাকে কান মলা দিতে লাগলো। এই কান মলার অনেকটা অংশই নিজের ভাগ্যের উদ্দেশ্যে। কুকুরটা কেই কেই স্বরে অসৎ ব্যবহার সম্বন্ধে তীব্র অভিমত জানালে ভাগ্য নিঃশব্দে হাসল। এই গোলমালটা একটু থামলে পর অমিত সিসিকে লক্ষ্য করে বললে, সিসি, এরই নাম লাবণ্য। আমার কাছ থেকে এর নাম কখনো শোনোনি, কিন্তু বোধ হচ্ছে আর 10 জনের কাছ থেকে শুনেছ। এর সঙ্গে আমার বিবাহ স্থির হয়ে গেছে কলকাতায় অগ্রাণ মাসে। কেটি মুখে হাসি টেনে আনতে দেরি করলে না, বললে, হ্যাঁ, কংগ্রেচুলেট। কমলা লেবুর মতো পেতে বিশেষ বাধা হয়নি বলেই ঠেকছে। রাস্তা কঠিন নয়, মধু লাভ দিয়ে আপনি এগিয়ে এসেছে মুখের কাছে। সিসি তার স্বাভাবিক অভ্যাস মতো হি হি করে হেসে উঠল। লাবণ্য বুঝলে কথাটায় খোঁচা আছে, কিন্তু মানেটা সম্পূর্ণ বুঝলে না। অমিত তাকে বললে, আজ বেরোবার সময় এরা আমাকে জিজ্ঞাসা করেছিল কোথায় যাচ্ছ। আমি বলেছিল বন্য মধুর সন্ধানে, তাই এরা হাসছে। ওটা আমারই দোষ। আমার কোন কথাটা যে হাসির নয়, লোকে সেটা ঠাওরাতে পারে না। কেটি শান্ত স্বরেই বললে, কমলা লেবুর মধু নিয়ে তোমার তো জিত হলো, এবার আমারও যাতে হার না হয় সেটা করো। কি করতে হবে বলো? নরেনের সঙ্গে আমার একটা বাজি আছে। সে বলেছিল জেন্টলম্যানরা যেখানে যায় কেউ সেখানে তোমাকে নিয়ে যেতে পারে না। কিছুতেই তুমি রেস দেখতে যাবে না। আমি আমার এই হীরের আংটি বাজি রেখে বলেছিল তোমাকে রেসে নিয়ে যাবই। এ দেশে যত ঝর্ণা, যত মধুর দোকান আছে সব সন্ধান করে শেষকালে এখানে এসে তোমার দেখা পেলুম। বলো না ভাই সিসি, কত ফিরতে হয়েছে বুনো হাঁস শিকারের চেষ্টায়, ইংরেজিতে যাকে বলে ওয়াইল্ড গোস। সিসি কোনো কথা না বলে হাসতে লাগলো। কেটি বলল, মনে পড়ছে সেই গল্পটা, একদিন তোমার কাছেই শুনেছি অমিত। কোন পার্সিয়ান ফিলোসফার তার পাগড়ি চোরের সন্ধান না পেয়ে শেষে গোরস্থানে এসে বসেছিল, বলেছিল পালাবে কোথায়। মিস লাবণ্য যখন বলেছিলেন ওকে চেনেন না, আমাকে ধোঁকা লাগিয়ে দিয়েছিল, কিন্তু আমার মন বললে ঘুরে ফিরে ওকে ওর এই গোরস্থানেই আসতে হবে। সিসি উচ্চ স্বরে হেসে উঠল। কেটি লাবণ্যকে বললে, অমিত, আমার নাম মুখে আনলে না, মধুর ভাষাতে ঘুরিয়ে বললে কমলা লেবুর মধু। আপনার বুদ্ধি খুবই বেশি সরল, ঘুরিয়ে বলবার কৌশল মুখে জোগায় না। ফস করে বলে ফেললেন, অমিতকে চেনেনি না? তবু সানডে স্কুলের বিধান মতো ফল ফলল না। দণ্ডদাতা আপনার কোনো দণ্ডই দিলেন না। শক্ত পথে মধুও একজন এক চুমুকেই খেয়ে নিলেন, আর অজানাকেও একজন এক দৃষ্টিতে জানলেন। এখন কেবল আমার ভাগ্যে হার হবে। দেখো তো সিসি, কি অন্যায়। সিসি আবার সেই উচ্চ হাসি। ট্যাবি কুকুরটাও এই উচ্ছ্বাসে যোগ দেওয়া তার সামাজিক কর্তব্য মনে করে বিচলিত হবার লক্ষণ দেখালে। তৃতীয়বার তাকে দমন করা হলো। কেটি বলল, অমিত, তুমি জানো এই হীরের আংটি যদি হারি জগতে আমার সান্ত্বনা থাকবে না। এই আংটি একদিন তুমিই দিয়েছিলে, এক মুহূর্ত হাত থেকে খুলিনি। এ আমার দেহের সঙ্গে এক হয়ে গেছে। শেষকালে আজ এই শিলং পাহাড়ে কি একে বাজিতে খোয়াতে হবে? সিসি বললে, বাজি রাখতে গেলে কেন ভাই? মনে মনে নিজের উপর অহংকার ছিল, আর মানুষের উপর ছিল বিশ্বাস। অহংকার ভাঙল। এবারকার মতো আমার রেস ফুরল। আমারই হাত। মনে হচ্ছে অমিতকে আর রাজি করাতে পারবো না। তা এমন অদ্ভুত করেই যদি হারাবে, সেদিন এত আদরে আংটি দিয়েছিলে কেন? সে দেওয়ার মধ্যে কি কোনো বাঁধন ছিল না? এই দেওয়ার মধ্যে কি কথা ছিল না যে আমার অপমান কোনো দিন তুমি ঘটতে দেবে না? বলতে বলতে কেটির গলা ভার হয়ে এলো। অনেক কষ্টে চোখের জল সামনে নিল।
আজ 7 বছর হয়ে গেল। কেটির বয়স তখন 18। সেদিন এই আংটি অমিত নিজের আঙ্গুল থেকে খুলে ওকে পরিয়ে দিয়েছিল। তখন ওরা দুজনেই ছিল ইংল্যান্ডে। অক্সফোর্ডে একজন পাঞ্জাবি যুবক ছিল কেটির প্রণয় মুগ্ধ। সেদিন আপোষে অমিত সেই পাঞ্জাবির সঙ্গে নদীতে ব্যাচ খেলেছিল। অমিতেরই জিত হলো। জুন মাসের জ্যোৎস্নায় সমস্ত আকাশ যেন কথা বলে উঠেছিল। মাঠে মাঠে ফুলের প্রচুর বৈচিত্র্যে ধরণী তার ধৈর্য হারিয়ে ফেলেছে। সেই ক্ষণে অমিত কেটির হাতে আংটি পরিয়ে দিলে। তার মধ্যে অনেক কথাই উচ্চ ছিল, কিন্তু কোনো কথাই গোপন ছিল না। সেদিন কেটির মুখে প্রসাধনের প্রলেপ লাগেনি। তার হাসিটি সহজ ছিল। ভাবের আবেগে তার মুখ রক্তিম হতে বাধা পেত না। আংটি হাতে পরা হলে অমিত তার কানে কানে বলেছিল, টেন্ডার ইজ দ্য নাইট অ্যান্ড হ্যাপলি দ্য কুইন, মুন ইজ অন হার থ্রোন। কেটি তখন বেশি কথা বলতে শেখেনি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কেবল মনে মনে বলেছিল মনামি, ফরাসি ভাষায় যার মানে হচ্ছে মধু। আজ অমিতের মুখেও জবাব বেঁধে গেল। ভেবে পেলে না কি বলবে। কেটি বললে, বাজিতে যদি হারলুম তবে আমার চিরদিনের হারের চিহ্ন তোমার কাছেই থাক অমিত। আমার হাতে রেখে একে আমি মিথ্যা কথা বলতে দেব না। বলে আংটি খুলে টেবিলটার উপর রেখেই দ্রুত বেগে চলে গেল। এনামেল করা মুখের উপর দিয়ে দরদর করে চোখের জল গড়িয়ে পড়তে লাগলো।